Hello everyone, welcome to my channel DM Learn Academy. DM Learn Academy তে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছো। সবাইকে শুভ শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সবাই খুব মজা করে ঠাকুর দেখছো বুঝতে পারছি। তো ঠাকুর দেখার সঙ্গে সঙ্গে প্রিপারেশনটাও চালিয়ে যেতে হবে। যে আমাদের টার্গেট প্রিপারেশন 2023 যে 10ই ডিসেম্বর প্রাইমারি টেট হতে চলেছে, সেই প্রাইমারি টেটকে লক্ষ্য রেখে বন্ধুরা আমি তোমাদের জন্য প্রতিনিয়ত নতুন নতুন প্র্যাকটিস সেট নিয়ে আসছি। আর তোমরা যারা নতুন আমার এই চ্যানেলটিতে দেখছো তোমরা অবশ্যই করে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই করে লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। দেখো বন্ধুরা, আজকে চলে এসেছি সিডিপি প্র্যাকটিস সেট 2 নিয়ে। প্যাডাগজি থেকে প্র্যাকটিস সেট 2 নিয়ে চলে এসেছি আজকের। তো যে প্রশ্নগুলো রয়েছে সব কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অর্থাৎ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখানে রয়েছে। আমাদের কিন্তু লক্ষ্য এবারে 27+, ওকে 27 পাওয়ার লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি। তাই প্রত্যেককে বলছি অবশ্যই করে ভিডিওটি দেখো এবং স্কিপ না করে শেষ পর্যন্ত অবশ্যই দেখার চেষ্টা করো। তো আশা করছি এই ভিডিওটি তোমাদের অনেক 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 উপকারে আসবে। তাই বেশি কথা না বাড়িয়ে বন্ধুরা চলে যাব আজকের সিডিপি প্র্যাকটিস সেট 2 এর প্রথম কোশ্চেন। দেখো বন্ধুরা কি আছে, 1 নম্বর কোশ্চেন রয়েছে শিক্ষা মনোবিদ্যা হলো আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান। আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান কথাটি বলেন। কথাটি কে বলেছেন দেখা যাক। ম্যাকডুগ্যাল, ওয়াটসন, রুশো, পেস্তালসি। তাহলে দেখো এখানে মনোবিদ্যা হলো আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান। দেখো মনোবিদ্যা হলো আচরণ সংক্রান্ত ধনাত্মক বিজ্ঞান, এই কথাটি কিন্তু বলেছেন ম্যাকডুগ্যাল। ওকে, এখানে সঠিক উত্তরটি কি হয়ে গেল বন্ধুরা, তাহলে ম্যাকডুগ্যাল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। দ্বিতীয় নম্বর প্রশ্ন দেখো, মনোবিজ্ঞানের আদি পুরুষ বলা হয় কাকে? রুশোকে, কান্টকে, অ্যারিস্টটলকে, প্লেটোকে। দেখো মনোবিজ্ঞানের আদি পুরুষ বলা হয় কিন্তু অ্যারিস্টটলকে মনোবিজ্ঞানের আদি পুরুষ বলা হয়। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাব। মনোযোগের একটি বস্তুগত নির্ধারক হলো। দেখো মনোযোগের বস্তুগত নির্ধারক আমরা জানি বস্তুগত নির্ধারক আর ব্যক্তিগত নির্ধারক। দেখো বস্তুগত নির্ধারকের মধ্যে কি কি অপশন রয়েছে? তিরস্কার, পুরস্কার, অভিনব আর উৎসাহ। একটা হচ্ছে উৎসাহ। তাহলে এখানে কোনটা হবে বস্তুগত নির্ধারক বলেছে। ওকে, দেখো তিরস্কার এটা হচ্ছে কিন্তু ব্যক্তিগত নির্ধারক, পুরস্কার এটা কিন্তু ব্যক্তিগত নির্ধারক, উৎসাহ এটাও ব্যক্তিগত নির্ধারক। তাহলে এখানে বস্তুগত নির্ধারক হলো কোনটি? দেখো বন্ধুরা অভিনব অথবা নতুনত্ব। এই নতুনত্ব হয়ে গেল কি বস্তুগত নির্ধারকের উদাহরণ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 4 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অডিও ভিজুয়াল উপকরণ? অডিও ভিজুয়াল অর্থাৎ দেখাও যায় শোনাও যায়। দেখো রয়েছে ডায়াগ্রাম, বি গ্রাফ, সি বাদ্যযন্ত্র, ডি ওএইচপি। দেখো এখানে কিন্তু ডায়াগ্রাম এটাতে কিন্তু শোনা যায় না, দেখা যায়। গ্রাফ দেখা যায়, ওএইচপি এটাও দেখা যায়। আর বাদ্যযন্ত্র অর্থাৎ এটা কি এখানে দেখাও যায় এবং শোনাও যায়। তাই সঠিক উত্তরটি কি হলো? বাদ্যযন্ত্র। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 5 নম্বর প্রশ্ন, বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য হলো। বিমূর্ত চিন্তার দৃষ্টান্তমূলক বৈশিষ্ট্য অর্থাৎ কোন স্তরে বিমূর্ত চিন্তা করা যায়? দেখো রয়েছে কি সেমি মোটর স্তর, বি ফর্মাল মোটর স্তর, সি প্রি অপারেশনাল স্তর, ডি কংক্রিট অপারেশনাল স্তর। দেখো বিমূর্ত চিন্তা কিন্তু সবসময় আমাদের এখানে ফর্মাল অপারেশন স্তরে কিন্তু হয়। সেমি মোটর স্তরে তো হবেই না, প্রি অপারেশন স্তরেও হবে না, আর কংক্রিট অপারেশন স্তরে হবে না। সবসময় বিমূর্ত চিন্তা হয় কিন্তু আমাদের ফর্মাল অপারেশন স্তর। ওকে, তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে বি ফর্মাল অপারেশন স্তর। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাব। 6 নম্বর প্রশ্ন, বিকাশ হলো
একটি বিকাশ হলো একটি ড্যাশ প্রক্রিয়া। এ অবিরত শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া, বি বিশৃঙ্খল প্রক্রিয়া, সি অবিরত কিন্তু অব্যবস্থিত প্রক্রিয়া, আর ডি সমান। দেখো বিকাশ কিন্তু আমাদের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ঘটে চলে এবং একটা শৃঙ্খলাবদ্ধ হয়ে নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধ হয়ে ঘটে চলে। তাহলে বিকাশ হলো কি একটি অবিরত শৃঙ্খলাবদ্ধ প্রক্রিয়া। ওকে, নেক্সট পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্নে চলে যাব। কেন্দ্র থেকে আরম্ভ করে শেষ সীমা পর্যন্ত, দেখো কেন্দ্র থেকে আরম্ভ করে বলেছি, কেন্দ্র থেকে আরম্ভ করে শেষ সীমা পর্যন্ত চলন শক্তির বিকাশকে বলে। দেখো চলন শক্তির বিকাশকে আমরা দুটো বিষয় বলে থাকি, একটা হচ্ছে কি প্রক্সিমোডেন্টাল ডেভেলপমেন্ট বা বিকাশ, আর একটা হচ্ছে কি বলতো, তোমরা ওটা কমেন্টে অবশ্যই লিখে জানাবে। ওকে, দেখো প্রক্সিমোডেন্টাল ডেভেলপমেন্ট এখানে বলছি কেন্দ্র থেকে আরম্ভ করে শেষ সীমা পর্যন্ত, বলেছি কি সরল বিকাশ, প্রক্সিমোডেন্টাল বিকাশ, জটিল বিকাশ, সেফালোকুডাল বিকাস। দেখো বন্ধুরা এখানে কিন্তু দুটো দেয়া রয়েছে, একটা হচ্ছে কি প্রক্সিমোডেন্টাল বিকাশ, একটা সেফালোকুডাল বিকাশ। এখানে কেন্দ্র থেকে আরম্ভ করে শেষ সীমা পর্যন্ত চলনকে বলা হচ্ছে কি প্রক্সিমোডেন্টাল বিকাশ। ওকে, আর কেন্দ্রের শেষ সীমা থেকে কেন্দ্রের দিকে আসাকে বলা হচ্ছে কি তাকে সেফালোকুডাল বিকাশ আমরা বলে থাকি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 8 নম্বর প্রশ্নে চলে যাব। শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, বিকাশ করা হচ্ছে শিক্ষাদান। শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, বিকাশ করা। কে বলেছেন? দেখো আমরা দেখব উত্তরগুলো কি অপশন কি কি আছে। পেস্তালসি, অ্যারিস্টটল, পার্সিনান, প্লেটো। দেখো বন্ধুরা এখানে কিন্তু শিক্ষার মূল লক্ষ্য শুধু শিক্ষাদান নয়, বিকাশ করা, এটা বলেছেন পেস্তালসি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 9 প্রশ্ন, শব্দ ভাণ্ডার বিস্ফোরণ বলা হয়, শব্দ ভাণ্ডার বিস্ফোরণ বলা হয় শিশুর কোন বয়সকে? দেখো শব্দ ভাণ্ডার বিস্ফোরণ শিশুর কোন বয়সকে বলা হয়? এ 1 বছর, বি 2 বছর, সি 3 বছর, ডি 4 বছর। দেখো এখানে শব্দ ভাণ্ডার বিস্ফোরণ সাধারণত কিন্তু আমরা বলে থাকি বা শব্দ ভাণ্ডার বিস্ফোরণ হয় 2 বছর বয়স থেকে, অর্থাৎ শিশু কিন্তু 2 বছর বয়স থেকে তার কথা বলার যে ভাণ্ডার সেটা বিস্ফোরিত হতে থাকে। ওকে, নেক্সট পরবর্তী 10 নম্বর প্রশ্ন, শব্দের তীব্রতা পরিমাপের একক হলো, শব্দের তীব্রতা পরিমাপের একক। দেখো শব্দের তীব্রতা মাপি আমরা কি দিয়ে? জিবি, বি ডিবি, সি সিবি, ডি কেবি। দেখো শব্দের তীব্রতা মাপা হয় তোমরা সবাই জানো যে ডেসিবেল, অর্থাৎ ডিবি এককে শব্দের তীব্রতা মাপা হয়। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। দেখো দৃষ্টিহীন শিক্ষার্থীদের আইকিউ সাধারণত কত হয়? দৃষ্টিহীন শিক্ষার্থীদের আইকিউ কত হয়? দেখো 1%, 50%, 90% এবং 98.5%। দেখো দৃষ্টিহীন শিক্ষার্থীদের আইকিউ সাধারণত হয়ে থাকে কি 50%। তাহলে দৃষ্টিহীন শিক্ষার্থীদের আইকিউ সাধারণত হয় 50%। ওকে, চলো বন্ধুরা পরবর্তী প্রশ্নে চলে এলাম। দেখো বেইল লেখা হয় কটি বিন্দুর দ্বারা? বেইল লেখা হয় কটি বিন্দুর দ্বারা? এই প্রশ্নটা তোমরা সবাই জানো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। ওকে, লুই বেইল কিন্তু এই বেইল পদ্ধতি আবিষ্কার করেছিলেন, 6টি বিন্দু দিয়ে বেইল কিন্তু লেখা হয়। ওকে, তাহলে সঠিক উত্তরটি কি হয়ে গেল? 6টি বিন্দু দিয়ে আমরা কিন্তু বেইল লিখি। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 13 নম্বর প্রশ্ন, নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান? নিচের কোনটি শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান? শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান একই হচ্ছে বক্তৃতা পদ্ধতি, বক্তৃতা পদ্ধতি কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক নয়, এটা শিক্ষক কেন্দ্রিক। পাঠদান পদ্ধতি, দলগত পদ্ধতি, সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। ওকে, তাহলে এখানে সঠিক উত্তর কিন্তু বন্ধুরা হয়ে যাচ্ছে কি সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি। সক্রিয়তা ভিত্তিক পদ্ধতি হচ্ছে শিক্ষার্থী কেন্দ্রিক পাঠদান। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন, স্কিমার ধারণার উদ্ভাবক কে? স্কিমা এর ধারণার উদ্ভাবক কে? দেখো এ পিয়াজে, বি হাল, সি আর্ট বাটলেট, আর ডি রুশো। স্কিমা এর ধারণার উদ্ভাবক হচ্ছে কি
পেঁয়াজে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে, দেখো অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয়। কি পরিমাপ করা হয় অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে? দেখো অন্ধত্ব, বধিরতা, ওজন না বয়স। অক্টেভ ব্যান্ড যন্ত্রের সাহায্যে কিন্তু বধিরতা মাপা হয়। ওকে, বধিরতা মাপার যন্ত্র হচ্ছে কি অক্টেভ ব্যান্ড। নেক্সট পরবর্তী 16 নম্বর প্রশ্নে চলে এলাম। ক্লাসের একজন শিক্ষকের আচরণ হওয়া উচিত। ক্লাসে একজন শিক্ষকের আচরণ কেমন হওয়া উচিত? এ পরিস্থিতি অনুযায়ী, বি গণতান্ত্রিক, সি স্বৈরতান্ত্রিক, ডি যে কোনো একটি। দেখো কোনোদিন স্বৈরতান্ত্রিক কিন্তু হবে না, আর পরিস্থিতি অনুযায়ী শিক্ষক এখানে আচরণ করবে না। শিক্ষকের আচরণ কিন্তু সবসময় হবে কি গণতান্ত্রিক। ওকে, শিক্ষকের আচরণ সবসময় হবে গণতান্ত্রিক। নেক্সট পরবর্তী প্রশ্নে চলে 17 নম্বর প্রশ্ন। শিশু কার কাছে প্রথম শিক্ষা নেয়? দেখো শিশুর প্রথম শিক্ষা আমরা সবাই জানি, এখানে শিশুর প্রথম শিক্ষা কিন্তু সবসময় আমরা জানি যে মায়ের কাছে শিশুর প্রথম শিক্ষা হয়। ওকে, নেক্সট পরবর্তীতে 18 নম্বর প্রশ্ন চলে এলাম। ছাত্রদের অধ্যয়নে মনোযোগী করতে কি করা উচিত? ছাত্রদের অধ্যয়নে মনোযোগী করতে কি করা উচিত? প্রচুর প্রচুর পরীক্ষা ব্যবস্থা করা, বি প্রচুর পরীক্ষা ব্যবস্থা করা, বি শিক্ষাদানের সময় নতুন তালিকা অন্যান্য সামগ্রী ব্যবহার করা, সি প্রাসঙ্গিক বইয়ের পরামর্শ দেওয়া, ডি ছাত্রদের দ্রুত শিখতে সাহায্য করা। দেখো এখানে প্রচুর পরীক্ষা ব্যবস্থা তো একদম নয়, প্রাসঙ্গিক বইয়ের পরামর্শ দেওয়া এটাও নয়, দ্রুত শিখতে সাহায্য করা এটাও নয়। তাহলে এখানে উত্তর কি হয়ে গেল? দেখো শিক্ষাদানের সময় তালিকা ও অন্যান্য সামগ্রী ব্যবহার, শিক্ষাদানের সময় নমুনা তালিকা ও অন্যান্য সামগ্রী ব্যবহার। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন। ভাষা 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 এবং বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো, দেখো সিটেট 2019-এর প্রশ্ন। ভাষা এবং বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় প্রাক জন্মকাল, শৈশবকাল, মধ্য শৈশবকাল না কৈশোরকাল। তাহলে ভাষা ও বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা হচ্ছে কি শৈশবকাল। ওকে, শৈশবকালে কিন্তু সবচেয়ে বেশি বিকাশ হয়, ভাষা এবং বিকাশ সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে শৈশবকাল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন 20 নম্বর প্রশ্নে চলে এলাম বন্ধুরা। দেখো শ্রেণীকক্ষে শিক্ষক প্রায় মেয়েদের চেয়ে ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেয়, এটি একটি ড্যাশের উদাহরণ। দেখো এটাও সিটেট 2019-এর প্রশ্ন। শিক্ষক প্রায় মেয়েদের চেয়ে ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেয়, এটা কি লিঙ্গ পক্ষপাত, লিঙ্গ পরিচয়, লিঙ্গ প্রাসঙ্গিকতা, লিঙ্গ স্থায়িত্ব? দেখো এটা কিন্তু বন্ধুরা সবসময় লিঙ্গ পক্ষপাত হবে, আর ক্লাসের মধ্যে কিন্তু বন্ধুরা শ্রেণীকক্ষের মধ্যে লিঙ্গ পক্ষপাত কখনো চলবে না। শিক্ষক কিন্তু কোনোভাবেই লিঙ্গ পক্ষপাতিত্ব করবে না। ওকে, নেক্সট পরবর্তীতে চলে যাব। দেখো 21 নম্বর প্রশ্ন। 21 নম্বর প্রশ্নে চলে এসেছি। নিচের কোনটি প্রি অপারেশনাল পর্যায়ের একটি শিশুকে চিহ্নিত করে? নিচের কোনটি প্রি অপারেশনাল পর্যায়ের একটি শিশুকে চিহ্নিত করে? দেখো প্রি অপারেশনাল অর্থাৎ প্রথম স্টেজ, ইয়ে চিন্তার অপরিবর্তনীয়তা, বি বৃত্তাকার প্রতিক্রিয়া, সি লক্ষ্য নির্দেশ আচরণ, ডি বিলম্বিত অনুকরণ। দেখো প্রি অপারেশনাল স্টেজ, তার মধ্যে কিন্তু একটা চিন্তার অপরিবর্তনতা থেকে থাকে, অর্থাৎ সেই সময় কিন্তু সে কোনো রকম চিন্তা করতে পারে না। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব বন্ধুরা। স্কুলে সামাজিকরণের প্রথম পর্যায় হিসেবে কোন সময়কে বিবেচনা করা হয়? দেখো সামাজিকীকরণের প্রথম পর্যায় হিসেবে কোন সময়কে বিবেচনা করা হয়? এ শৈশবকাল, বি বাল্যকাল, সি প্রাপ্তবয়স্ক, ডি কৈশোর। এখানে সঠিক উত্তরটি বন্ধুরা কি হবে? দেখো সব থেকে সামাজিকরণের প্রথম পর্যায় এবং বেস্ট পর্যায় হচ্ছে কি বাল্যকাল। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব বন্ধুরা। দেখো একজন শিক্ষক কখন সফল বলে বিবেচিত হবে? শিক্ষার্থীদের বিষয়ে জ্ঞান দান প্রদান করে, যে শিক্ষক যে বিষয়ের জ্ঞান দান প্রদান করে। বি একটি সুসংগঠিত পদ্ধতিতে বিষয় উপস্থাপন করে। সি শিক্ষার্থীদের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রস্তুত করে দেয়। ডি শিক্ষার্থীদের স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করে। দেখো এখানে স্বাস্থ্য সচেতন হতে সাহায্য করতে পারে, আবার নাও করতে পারে। এখানে পরীক্ষায় উত্তীর্ণ তো একবারে হবেই না, আর একটি সুসংগঠিত পদ্ধতিতে বিষয় জ্ঞান উপস্থাপন, শুধু পদ্ধতি
অবলম্বন করলে হবে না। শিক্ষার্থীদের বিষয়ে জ্ঞান প্রদান, অর্থাৎ যে বিষয়ে শিক্ষার্থী জ্ঞান প্রদান করবে সেই বিষয়ে যেন শিক্ষকের জ্ঞান থাকে এবং শিক্ষক যথাযথভাবে যেন জ্ঞান প্রদান করতে পারে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। 24 নম্বর প্রশ্ন বন্ধুরা দেখো, নিচের কোনটি একটি আবেগ? নিচের কোনটি একটি আবেগ? দেখো সিটের 2018 প্রশ্ন, নিচের কোনটি একটি আবেগ? উদ্দীপনা, স্মৃতি, ভয়, মনোযোগ। দেখো এখানে আবেগ, উদ্দীপনা আবেগ নয়, স্মৃতিও আবেগ নয়, মনোযোগও আবেগ নয়। এখানে দুঃখ, কষ্ট, বেদনা, ভয় এগুলো হচ্ছে কি আবেগ, তাই তো? তাহলে এখানে ভয়টা হচ্ছে কি একটি আবেগ। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে গেলাম। 25 নম্বর প্রশ্ন দেখো, 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্রমাগত ব্যাপক মূল্যায়নের সাথে সম্পর্কিত? ক্রমাগত ব্যাপক মূল্যায়ন, এটা সিটের 2018 প্রশ্ন। দেখো সিটের সমস্ত সিটেটের প্রশ্নগুলো তোমরা ভালো করে করবে এবং আমিও প্রতিনিয়ত চেষ্টা করব সিটেটের প্রশ্নগুলো তোমাদের সঙ্গে আলোচনা করার। তো আর সমস্ত রকম এই পিডিএফগুলো পাওয়ার জন্য অবশ্যই করে আমার যে টেলিগ্রাম গ্রুপ আছে সেই টেলিগ্রাম গ্রুপের সঙ্গে তোমরা যুক্ত হয়ে যাবে, গেলে তোমরা সেখান থেকে পিডিএফ এবং নোটসগুলো তোমরা অবশ্যই করে পেয়ে যাবে। ওকে, তো 25 নম্বর প্রশ্ন চলে এসেছি। দেখো 25 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ক্রমাগত ব্যাপক মূল্যায়নের সাথে সম্পর্কিত? শিশুদের ধীর, দরিদ্র বা বুদ্ধিমান হিসেবে লেবেল করা দরকারি। বি, এটি ভারতের শিক্ষার অধিকার আইন দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে। সি, এটি শিখন শেখানোর একটি অবিচ্ছেদ্য অংশ। ডি, এটি বিভিন্ন শিক্ষার ক্ষেত্রে শিশু অর্জনের উপর দৃষ্টি নিবদ্ধ করে। দেখো ক্রমাগত ব্যাপক মূল্যায়নের সাথে সম্পর্কিত কিন্তু এটা কি হয়েছে, এটা আইন করে, অর্থাৎ এটা শিক্ষার অধিকার আইন করে একটা বাধ্যতা করা হয়েছে, ব্যাপক ও ক্রমাগত বাধ্যতামূলক মূল্যায়ন করা হয়েছে। এটি ভারতের শিক্ষার অধিকার আইন দ্বারা বাধ্যতামূলক করা হয়েছে। ক্রমাগত ব্যাপক মূল্যায়ন, অর্থাৎ শিক্ষাক্ষেত্রে ক্রমাগত ব্যাপক মূল্যায়ন করতেই হবে অবশ্যই তোমাকে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্ন চলে যাব। দেখো 26 নম্বর প্রশ্ন বন্ধুরা, 26 নম্বর, প্রাথমিক স্তরে মাতৃভাষার শিক্ষাদান কেন গুরুত্বপূর্ণ? প্রাথমিক স্তরে মাতৃভাষার শিক্ষাদান কেন গুরুত্বপূর্ণ? এর ফলে শিখন সহজ হয়, এটা ছাত্রের বৌদ্ধিক বিকাশে সহায়তা করে, ছাত্রদের শিখনের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করে, ছাত্রদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে। দেখো তাহলে কি হবে, শিখন সহজ। হ্যাঁ, শিখন সহজ হতে পারে। দেখো বন্ধুরা, এখানে কিন্তু যে সকল উত্তরগুলো রয়েছে একদম একে অপরের রিলেটেড, অর্থাৎ একটা প্রশ্ন, একটা উত্তর বা অপশান প্রশ্নের সঙ্গে অবশ্যই একদম রিলেটেড, কিন্তু এর মধ্যে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে অপশানটা সেটা কিন্তু আমাদেরকে বেছে নিতে হবে। ওকে, বি, এটা ছাত্রের বৌদ্ধিক বিকাশে সহায়তা করে, করতে পারে, ছাত্রদের শিখনের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করে, করতে পারে, ছাত্রদের আত্মবিশ্বাস বৃদ্ধিতে সাহায্য করে, হ্যাঁ এটাও হতে পারে। কিন্তু দেখো সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, শিখন সহজ হয়, হ্যাঁ শিখন হতে পারে, বৌদ্ধিক বিকাশে সহায়তা হতে পারে, ছাত্র শিখনের জন্য একটা স্বাভাবিক পরিবেশ তৈরি করে, অর্থাৎ কি দেখো ছাত্রদের শিখন তার জন্য একটা সুন্দর স্বাভাবিক পরিবেশ তৈরি করে কে না, এই মাতৃভাষায় শিক্ষাদান। ওকে, মাতৃভাষায় শিক্ষাদান কিন্তু সুন্দর এবং স্বাভাবিক পরিবেশ তৈরি করে, এটি হচ্ছে সব থেকে বেস্ট অপশান। তো এই প্রশ্নের জন্য সঠিক উত্তর হয়ে গেল কি, প্রাথমিক স্তরে মাতৃভাষায় শিক্ষাদান জন্য ছাত্রদের শিখনের জন্য স্বাভাবিক পরিবেশ তৈরি করে। ওকে, নেক্সট পরবর্তী প্রশ্নে চলে যাব। তো বন্ধুরা দেখো এই প্রশ্ন, এই ছিল আমাদের আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ 26টা কোশ্চেন এবং তার সঙ্গে উত্তরগুলো আমি করে দিলাম। তো তোমরা প্রত্যেকে অবশ্যই করে শেষ পর্যন্ত দেখেছো আশা করছি, এবং আশা করছি ভিডিওটি সকলের ভালো লেগেছে। যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে সঙ্গে সঙ্গে লাইক অবশ্যই একটা করবে এবং ভিডিওটিকে শেয়ার করবে, আর কমেন্ট করে জানাও কোথায় কোনো সমস্যা থাকলে, যদি কোনো ভুল উত্তর থেকে থাকে তো চলো বন্ধুরা সেগুলো আমি শুধরে দেওয়ার চেষ্টা করব। আর এইভাবে গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পাওয়ার জন্য প্রতিনিয়ত তোমরা অবশ্যই যারা নতুন আছো তারা অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান বেলটিও অন করে রাখবে, যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়।
তো চলো এইভাবে আমরা কন্টিনিউয়াসলি করতে থাকবো। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, খুব মজা করো পুজোতে, আর সময় মতো অবশ্যই করে প্রিপারেশনটা নিও এবং আমার ভিডিওগুলো দেখো। ওকে, প্রত্যেককে ধন্যবাদ ভিডিও দেখার জন্য। বাই।